হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ভাসমান বস্তু সাম্য অবস্থা। ভাসমান বস্তু সাম্য, যেটা তোমরা স্থিতিবিজ্ঞানেও দেখেছিলে। নর্মাল যে বস্তুর ক্ষেত্রে যেরকম তিন রকমের সাম্য অবস্থা হয়, যেরকম নিরপেক্ষ সাম্য, সুস্থির সাম্য, অস্থির সাম্য, সেগুলো সবগুলোই কিন্তু ভাসমান বস্তুর ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। তোমরা দেখবে আমি সময়টা বাঁচানোর জন্য তিনটে ডায়াগ্রাম ড্র করে রেখেছি। নিরপেক্ষ সাম্য, সুস্থির সাম্য, অস্থির সাম্য, এই তিনটে সাম্য আমি এখন এক্সপ্লেন করব। তোমাদের বইতেও রয়েছে, তোমরা 511 পেজ ছাড়া প্রকাশনের বইতে খুলে নাও, তার সাথে মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকেরই বুঝতে একটু প্রবলেম হয়, চেষ্টা করছি তোমাদের মাথায় ঠিকঠাক ভাবে প্রবেশ করানো। সবচেয়ে প্রথম হচ্ছে নিরপেক্ষ সাম্য। দেখো এইখানে তরল আছে, এই কালো বক্সটার মধ্যে ধরুন একটা পাত্র কিংবা কোনো বদ্ধ তরল কিংবা কোনো জায়গাতে স্থির তরল, সবগুলোই তাই। এই ক্ষেত্রে দেখো একটা বস্তু রয়েছে, অবভিয়াসলি গোলীয় আকৃতির বস্তু রয়েছে, আর তার কেন্দ্রীয় রেখা রয়েছে স্মল এ স্মল বি, এই কেন্দ্রীয় রেখা, আর এই জি হচ্ছে তার ভার কেন্দ্র এবং বি হচ্ছে তার প্লবতা কেন্দ্র। এইবারে এইটাকে কোনোভাবে আমরা কি করলাম, কোনো একদিকে একটু হেলিয়ে দিলাম, অর্থাৎ একটু ঠেলে দিলাম এরকম। তাহলে এই হেলানোর জন্য লক্ষ্য করে দেখো তার প্লবতা কেন্দ্র বি থেকে বি1 বিন্দুতে চলে এসেছে। এই যে প্লবতা কেন্দ্র বি থেকে বি1 বিন্দুতে চলে এলো, যেটা এখানে দেখো আমি লিখেছি বি1, তাহলে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, তোমরা সেটা জানো। আর প্লবতা কি প্লবক বল, সেটা উপরের দিকে ক্রিয়া করে। সেই জন্যই তো ভাসমান বস্তু কিংবা ভাসমান বস্তুর আপদ ওজন শূন্য হয়, আর যখন আংশিক কিংবা সম্পূর্ণ নিমজ্জিত করা হয় কোনো বস্তুকে, তার আপদ ওজন কিন্তু হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করার মতো ব্যাপার রয়েছে, দেখো প্লবতা কেন্দ্র সরে যাওয়ার পর সেখান থেকে যখন আমরা কেন্দ্রীয় রেখার সঙ্গে যুক্ত করছি ডট 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 করে, তখন একটা বিন্দু পাওয়া যাচ্ছে। সেই বিন্দুটা এই ক্ষেত্রে একই বিন্দু, অর্থাৎ অভিন্ন বিন্দু। এই যে এম লেখা রয়েছে সেটা হচ্ছে মেটা সেন্টার কিংবা মেটা কেন্দ্র। সেটা আমি এই এক্সাম্পল গুলোতে মেটা কেন্দ্র আরো ভালো বোঝানো যাবে, আমি একটু করে সেটা বলছি, শুধু আপাতত ডায়াগ্রামে আছে বলে আমি নামটা তুললাম। তাহলে কি বললাম, একটা বস্তু তরলের মধ্যে রয়েছে, সে আংশিকভাবে নিমজ্জিত রয়েছে, তাকে একটু হেলানো হলো। তাহলে কি হয়েছে না, হেলানোর পর সে কিন্তু বস্তুর কোনো সাম্য অবস্থার পরিবর্তন হয়নি, সে যেরকম ছিল ওই রকমই আছে। তোমরা দেখতে পারো W1 আর W2 এগুলো কিন্তু পরস্পরের বিপরীত দিকেই রয়েছে। তার মানে সাম্য অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের এই হেলানোর জন্য। একে বলা হয় নিউট্রাল কিংবা নিরপেক্ষ সাম্য অবস্থা। তোমরা বইতে দেখবে সবচেয়ে প্রথম পয়েন্টেই লেখা রয়েছে, কোন ভাসমান বস্তুকে তার সাম্য অবস্থান থেকে সামান্য হেলালে যদি তার প্লবতা কেন্দ্রের অবস্থানে কোনো পরিবর্তন না হয়, যেটা তোমরা দেখলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে এদিকে সরিয়ে দিলাম, তো সরিয়ে দিলেও কোনো প্লবতা কেন্দ্রে তার পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে একটা ফুটবল যদি জলে এরকম নিমজ্জিত অবস্থায় থাকে, তো তাকে একটু নাড়িয়ে দিলে কিংবা হেলালেও তার প্লবতা কেন্দ্র যেখানে ছিল সেই বরাবরই থাকছে, আর ক্রিয়াও সেই বরাবরই করছে। এই জন্য একে নিরপেক্ষ সাম্য অবস্থা বলা হয়। তোমরা বই ডায়াগ্রামও দেখতে পারো, কোন রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। প্লবতা কেন্দ্র এবং ভার কেন্দ্র তারা কিন্তু একই উলম্ব রেখা বরাবর কিন্তু ক্রিয়া করছে। এই জন্য এটাকে বলা হয় নিউট্রাল ইকুইলিব্রিয়াম কিংবা নিরপেক্ষ সাম্য। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ডে যাব আমরা, সেটা হচ্ছে সুস্থির সাম্য। এইটা হচ্ছে সুস্থির সাম্য। কেন না, লক্ষ্য করে দেখো কোন বস্তু যখন ধরো আছে নিমজ্জিত অবস্থায়, তো যে দিকটা আমি বেশি হেলাবো কি নাড়িয়ে দেব, সেই দিক ধরো এই ক্ষেত্রে এরকম ছিল, সাপোজ তাকে এই দিকটা বেশি এরকম হেলানো হয়েছে, তারপরে এই দিক থেকে বেশি পরিমাণ তরল, যদি এটা জল ধরি তাহলে জলকে অপসারিত করা হবে। তাহলে বেশি পরিমাণে অপসারিত করার জন্য বুঝতেই পারছো তার যে প্লবতা কেন্দ্র সেটা সরে গেছে এইদিকে, যদি বেশি পরিমাণে তরল এই দিক থেকে অপসারিত হয়েছে, প্লবতা কেন্দ্র সরে গেল। কিন্তু একটু ভেবে দেখো, বস্তুর ভার কেন্দ্র জি নিচের দিকে ক্রিয়া করছে W1, এইবারে দেখো প্লবতা কেন্দ্রের জন্য W2, দুটো কিন্তু একই উলম্ব রেখা বরাবর ক্রিয়া কিন্তু করছে না। মেটা কেন্দ্র সম্বন্ধে বলি, যেটা পরীক্ষাতে 1 মার্কসে কোশ্চেনে আসে।
মেটাকেন্দ্র আমরা কিভাবে আর মেটাকেন্দ্রিক যে উচ্চতা কিভাবে আমরা পরিমাপ করি না, ভাসমান বস্তুর যে প্লবতা কেন্দ্র এই ক্ষেত্রে হচ্ছে B1, এই ক্ষেত্রেও B1, তাহলে ভাসমান বস্তুর প্লবতা কেন্দ্রকে আমরা যদি বর্ধিত করি কিংবা ভাসমান বস্তুর প্লবতা কেন্দ্র কেন্দ্রীয় যে রেখা অর্থাৎ a b একে যেখানে ছেদ করে সেই বিন্দুকে আমরা বলি মেটাকেন্দ্র। তাহলে কি বললাম, ভাসমান বস্তু যে প্লবতা কেন্দ্র সেই প্লবতা কেন্দ্র যদি আমি পরপর তাকে বাড়াই, দেখো কেন্দ্রীয় রেখাকে অর্থাৎ সেন্ট্রাল লাইন ab কে ছেদ করছে এই ক্যাপিটাল M বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে মেটাকেন্দ্র। কিন্তু নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে সেটা কি হয়েছিল, সেটা একই বিন্দু ছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো মেটাকেন্দ্র অনেক উঁচুতে, ভার কেন্দ্র নিচের দিকে। মনে রাখবে ভার কেন্দ্র এবং মেটাকেন্দ্র যত বেশি দূরে থাকবে তত কিন্তু সেই বস্তুটা, মানে ভাসমান বস্তুর কথা বলছি অবশ্য, তত সেই ভাসমান বস্তু কিন্তু সুস্থির সাম্য অবস্থায় থাকবে। যেরকম এই ক্ষেত্রে দেখো যথেষ্ট দূরত্ব রয়েছে, যে কোনো ভাসমান কিংবা যে যানগুলো রয়েছে, ধরো আমি বলছি নৌকোর কথা বলছি, জাহাজের কথা বলছি, যেগুলো জলে ভাসছে, সেগুলোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু না হলে কিন্তু ভেসে থাকতে পারবে না, সাম্য অবস্থায় অর্জন, মানে ভেসে থাকলেও বেশিক্ষণ সাম্য অবস্থায় থাকতে পারবে না। তাহলে সুস্থির সাম্যের জন্য সব সময় মেটাকেন্দ্রকে উঁচুতে থাকতে হয় ভার কেন্দ্রের তুলনায়, আর এদের মধ্যে যত বেশি দূরত্ব হবে তত কিন্তু সুস্থির সাম্য অবস্থা হবে। তাহলে মেটাকেন্দ্র সম্বন্ধে জানলে তোমরা, তাহলে মেটাকেন্দ্রের সংজ্ঞা 512 পেজে রয়েছে। কোন অবস্থায়, অবস্থা মানে হেলানো অবস্থায়, হেলানো অবস্থায় কোন ভাসমান বস্তুর প্লবতা কেন্দ্র তার মধ্য দিয়ে অঙ্কিত উলম্ব রেখা, তার মানে কি বলছি, হেলানো অবস্থায় কোন ভাসমান বস্তু, আবার বলছি হেলানো অবস্থায় কোন ভাসমান বস্তু যে প্লবতা কেন্দ্র তার মধ্য দিয়ে অঙ্কিত উলম্ব রেখা কেন্দ্রীয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে আমরা বলি মেটাকেন্দ্র। তাহলে মেটাকেন্দ্র সম্বন্ধে তোমাদের ধারণা হলো। নেক্সট হচ্ছে এই ডিসটেন্স, সেটা হচ্ছে GM। ভার কেন্দ্র থেকে মেটাকেন্দ্রের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় মেটাকেন্দ্রিক উচ্চতা। তো তোমরা দেখবে বইতে রয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবে। তাহলে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে মেটাকেন্দ্রিক যে উচ্চতা সেটা কিন্তু 0, কারণ G এবং M অভিন্ন বিন্দু, কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট দূরত্ব রয়েছে, দূরত্ব যত বেশি হবে তত কিন্তু সাম্য অবস্থা সুস্থির হবে। কিন্তু এইখানে একটা ব্যাপার রয়েছে, কেন এটাকে সুস্থির সাম্য বলছি সেটা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দেখো আমরা হেলানো অবস্থায় রয়েছে, আমরা একটু কাট করে দিলাম, তখন এরকম সিচুয়েশন সৃষ্টি হয়েছে যে W1 W2 একই উলম্ব রেখা বরাবর ক্রিয়া করছে না, যেটা ডায়াগ্রামও বলছে আমাদের। এইবারে এইটা যেহেতু আমাদের এই ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখা বরাবর ক্রিয়া করছে না, তাহলে দুটো ভিন্ন বল হয়ে যাচ্ছে, তারা একই কেন্দ্রীয় রেখা বরাবর ক্রিয়া করছে না, তাহলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে, অর্থাৎ কাপলের সৃষ্টি করছে। তোমরা ক্লাস 11-এই তোমরা মনে করে দেখো দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়লে তখন তোমরা পড়েছো যুগ্ম বলের কথা, দ্বন্দ্বের কথা, তাহলে দ্বন্দ্বের বাহু সৃষ্টি হচ্ছে। তাহলে দ্বন্দ্ব থাকলে কি হয় না, কাপল থাকলে রোটেশন হয়, অর্থাৎ ঘূর্ণন গতি সৃষ্টি হয়। তাহলে সুস্থির সাম্য অবস্থার ক্ষেত্রে এই প্লবতা কেন্দ্র আর এই যে ভার কেন্দ্র এদের অবস্থান এরকম হয়, তারা যে সৃষ্টি করছে ঘূর্ণন গতি, অর্থাৎ যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে সেই দ্বন্দ্বের জন্য এটা এরকম হেলানো হয়ে গেল, সেই দ্বন্দ্ব কিন্তু আবার তাকে পুনরায় নিজের প্রাথমিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে, তাই এটা সুস্থির সাম্য অবস্থা। সুস্থির সাম্য অবস্থার ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ এই দ্বন্দ্ব তাকে কিন্তু পুনরায় তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে, এই জন্য একে আমরা বলে থাকি কি সুস্থির সাম্য অবস্থা। তোমরা বইতে 511 পেজে এই জিনিসটা লক্ষ্য করে দেখবে, সেকেন্ড ডায়াগ্রামে আর লেখাটাও লক্ষ্য করে দেখবে, পরিষ্কার লেখা রয়েছে দুটি সমান ও সমান্তরাল বল একটি দ্বন্দ্বের সৃষ্টি করছে, যেটা পুনরায় তার আগের অবস্থানে ফিরিয়ে আনছে। অর্থাৎ W1 ভার কেন্দ্র, যে বলটা ক্রিয়া করছে ভার কেন্দ্র বরাবর, মানে বস্তুর ওজন, আর প্লবক বল, এই দুটো পরস্পরের সমান্তরাল হচ্ছে দেখো এবং বিপরীত হচ্ছে, এর জন্য এরা দ্বন্দ্ব সৃষ্টি করছে, সেই দ্বন্দ্ব একে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনে। কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমি আগেই তোমাদের বলেছি যে মেটাকেন্দ্র যেন ভার কেন্দ্র থেকে উপরের দিকে থাকে, তাহলে কিন্তু সুস্থির সাম্য অবস্থা অর্জন হবে কোনো ভাসমান বস্তুর ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো এরকম অবস্থানে রয়েছে,
তাকে যখন কাত করা হচ্ছে তখন দেখো তার প্লবতা কেন্দ্র সরে চলে এসেছে এইখানে। তাহলে প্লবতা কেন্দ্র দিয়ে অঙ্কিত উলম্ব রেখা সেটা কেন্দ্রীয় রেখাকে ছেদ করেছে এইখানে। তাহলে মেটা কেন্দ্র অনেক নিচের দিকে নেমে গেছে, এইখানে দেখো অনেকটা উপরের দিকে ছিল। তাহলে মেটা কেন্দ্র দেখো অনেক নিচের দিকে নেমে গেছে, ভার কেন্দ্র থেকেও নিচের দিকে নেমে গেছে। তাহলে এটা হচ্ছে কিন্তু অস্থির সাম্য অবস্থা। এই ক্ষেত্রে কিন্তু বস্তু তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে না। কেন না? W1 আর W2 পরস্পর বিপরীত হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে সে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না, মেটা কেন্দ্র যেহেতু নিচের দিকে চলে গেছে। তোমরা বইতে 511 পেজের লাস্টের দিকে দেখবে, লাস্ট লাইন এবং 512 পেজের ফার্স্ট লাইনে দ্বন্দ্বটি বস্তুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে না এনে যদি আরো বেশি হেলিয়ে দেয়। তাহলে এখানে দেখো দুটো পরস্পর বিপরীত রয়েছে, সমান্তরাল রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মেটা কেন্দ্র নিচের দিকে চলে গেছে। তাহলে এখানে যে ঘূর্ণন গতি সৃষ্টি হবে সে একে কিন্তু আরো হেলিয়ে দেবে। তাহলে প্রাথমিক সাম্য অবস্থা কিন্তু আর অর্জন হবে না। এই জন্য একে অস্থির সাম্য অবস্থা বলা হয়। কি করে বুঝবো? না এই ক্ষেত্রে দেখো মেটা কেন্দ্রিক উচ্চতা খুব কম আর মেটা কেন্দ্র ভার কেন্দ্রের নিচে চলে গেছে। সুস্থির সাম্য অবস্থা হতে গেলে মেটা কেন্দ্রকে ভার কেন্দ্র থেকে উপরে থাকতে হয়, যেটা এই ক্ষেত্রে হয়েছে। আর নিরপেক্ষ হলে দুটো একই বিন্দু হতে হয়, আর এই ক্ষেত্রে দেখো সেটা কিন্তু হয়নি। এই জন্য আমরা বলবো এইটা হচ্ছে অস্থির সাম্য অবস্থা। তো তিনটে সাম্য অবস্থা সম্বন্ধে আমরা জেনে নিলাম। এরপরেই আমাদের টপিক রয়েছে, সেটা হচ্ছে জলযান, যেরকম নৌকো কিংবা জাহাজ, তার সুস্থিতি কিভাবে অর্জন করা হবে। না তার সুস্থিতি অর্জন করার জন্য জাহাজ নৌকো যখন তৈরি করা হবে সব সময় তার মেটা কেন্দ্রকে ভার কেন্দ্রের উপরে রাখার ব্যবস্থা করতে হবে। আর যে জাহাজগুলো যাওয়া হয় তার ভার কেন্দ্রকে নিচের দিকে করার জন্য দেখবে অপ্রয়োজনীয় কিছু ভার, যেরকম ব্যালাস্ট যাকে আমরা বলি, সেগুলো দিয়ে কিন্তু জাহাজের নিচের অংশটাকে সবসময় পূর্ণ করে রাখা হয়, যাতে করে ভার কেন্দ্র সবসময় যেন নিচের দিকে থাকে, যাতে করে কিন্তু এই কাত হয়ে যাওয়া, উল্টে যাওয়া কিংবা হেলান অবস্থায় চলে যাওয়া সেই সম্ভাবনাটা যেন না থাকে। এটা তোমরা পেয়ে যাবে 512 পেজে যে দুটো পয়েন্ট রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর এটাও একটা কথা রয়েছে যে মেটা কেন্দ্রকে উপরের দিকে করে দেওয়া মানে কি হচ্ছে বুঝতে পারছো, মেটা কেন্দ্রিক উচ্চতাটা বাড়িয়ে দেওয়া। ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে জলযানগুলির বাইরের আকৃতি এমন করা হবে মেটা কেন্দ্র উপযুক্ত উচ্চতায় থাকবে, জলযানের প্রস্থ উপরের দিকে বেশি, নিচের দিকে যেন কম হয়। উপরের দিকে বেশি হলে বুঝতে পারছো মেটা কেন্দ্র উপরের দিকে উপযুক্ত উচ্চতায় চলে আসবে। এই কারণেই বইতে এই কথাটা কিন্তু বলা রয়েছে। আর মাল বোঝাই যে জাহাজগুলোর ক্ষেত্রে কেন নিচে ভারগুলো চাপানো হচ্ছে, যাতে করে ভার কেন্দ্র নিচের দিকে থাকে, যাতে করে সুস্থির সাম্য অবস্থা অর্জন হয়, রাস্তায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই কারণের জন্য করা হয়েছে। এবার আমরা অঙ্ক করার সময় কয়েকটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ভাসমান বস্তু সম্বন্ধে দুটি প্রয়োজনীয় সম্পর্ক। এই দুটো সম্পর্ক বলে আমি ভিডিওটা শেষ করব। এই দুটি সম্পর্ক সম্বন্ধে একটু আমি বলি। সেটা হচ্ছে সাপোজ কোন বস্তুর আয়তন হচ্ছে v, এমনি বায়ু মাধ্যমে বলছি আমি, তার ঘনত্ব d, আর সেই স্থানে অভিকর্ষিত ত্বরণ হচ্ছে g। তাহলে সেই বস্তু যে প্লবতা কিংবা প্লবক বল কত না, যেটা গুণ করে যেটা পাওয়া যায়। এইবারে সেই যে অপসারিত করেছে ত্বরণ, ঠিক আছে, এইবারে সেই পরিমাণটা কত না, বস্তুটি ভি আয়তন, মানে টোটাল তার আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, কিন্তু তার স্মল ভি আয়তন কোন তরলের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। যে তরলের মধ্যে নিমজ্জিত হয়ে আছে তার ঘনত্ব হচ্ছে স্মল ডি, আর অভিকর্ষিত ত্বরণ হচ্ছে স্মল জি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যা দেখলে তোমরা যে বস্তুর আয়তন ছিল ক্যাপিটাল ভি, তার ঘনত্ব ডি। এবার ক্যাপিটাল ভি এর আয়তনের একটা অংশ স্মল ভি, সেটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। যে তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে সেই তরলের ঘনত্ব হচ্ছে স্মল ডি, আর অভিকর্ষিত ত্বরণ হচ্ছে স্মল জি। তাহলে বুঝতেই পারছো এই ভি আয়তন তরলকে অপসারিত হবে, তো সে ভি আয়তন তরল অপসারিত হবে। তাহলে সে ভি আয়তন তরলের যে ওজন হবে সেই পরিমাণ ওজনের আপদ হ্রাস ঘটবে সেই বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা যেটা বইতেও রয়েছে যে বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। তাহলে বস্তুর ওজন সমান
অপসারিত তরলে ওজন। তাহলে বস্তুর ওজন কত? আয়তন ইনটু ঘনত্ব অর্থাৎ ভর। আর অপসারিত তরলে কত? ভি স্মল ডি জি। জি জি কেটে যাচ্ছে দেখো, তাহলে পাওয়া যাচ্ছে ভি বাই স্মল ভি ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এই সম্পর্কটা তোমাদের বইতেও রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইতে উল্টোটা রয়েছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই সম্পর্ক আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই সম্পর্ক দিয়ে আমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে বস্তুর যে মোট আয়তন নিচে বস্তু দ্বারা অপসারিত যে পরিমাণ তরল তার আয়তন ভি, কারণ সেই পরিমাণ আয়তন তার নিমজ্জিত ছিল। ওই জন্য দেখবে বইতে লেখা আছে বস্তুর মোট আয়তন মানে এইটা ইনটু বস্তুর ঘনত্ব এইটা ইকুয়ালস টু বস্তুর মধ্যে তরলের মধ্যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন অর্থাৎ স্মল ভি। তার মানে বইতে যেটা বলছে সেটা এইটা বলছে। যারা বই দেখে কনফিউজ হচ্ছে তাদের জন্য বলছি, বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব, তরলের মধ্যে নিমজ্জিত বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব। এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। আর আরেকটা ফর্মুলা কাজে লাগবে এইখান থেকে, যদি বস্তুর n অংশ তরলে নিমজ্জিত থাকে তাহলে এই সম্পর্কটা আমাদের খুব কাজে লেগে যাবে। n অংশ নিমজ্জিত থাকছে বস্তু, তাহলে v বাই v ইকুয়ালস টু n, যেহেতু n অংশ নিমজ্জিত থাকছে, কেন না v ইকুয়ালস টু vn। তো এটা বসালেই দেখো v d কেটে গেল, n থাকছে। তো n সমান আমার কত নাই যে v বাই v ইকুয়ালস টু হচ্ছে d বাই d। তাহলে এখান থেকে d বাই d ইকুয়ালস টু n। তার মানে বস্তুর ঘনত্ব হচ্ছে কত অংশ নিমজ্জিত আছে ইনটু তরলের ঘনত্ব। এই ফর্মুলাটা আমাদের অঙ্কতে কিন্তু খুব হেল্প করবে। না আবার বলছি, দুটো ফর্মুলা, একটা হচ্ছে এইটা বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব সমান তরলের মধ্যে নিমজ্জিত বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব। আর হচ্ছে যদি বস্তুর n অংশ বলে দিলে হয়তো 1/2 অংশ নিমজ্জিত আছে, সরাসরি তোমরা 1/2 এখানে বসাবে। বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা অজানা থাকবে, আর একটা এখান থেকে বের করে নিতে পারবে। তাহলে এই ভিডিওতে এই অবধি, এটা তোমরা ভালো করে বইতে পড়বে। যাদের যাদের কনফিউশন ছিল আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে আলটিমেটাম নীতি গ্যাসের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় কিংবা হয় কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন, বাই।